আমরা আশাবাদী সামনে 2026-এর আসন্ন বিধানসভা ভোটে ভাঙড়ের মানুষের দু আশীর্বাদ নিয়ে ফের আমরা একটাবার আইএসএফের প্রতীকের প্রার্থী বিধায়ক হিসেবে আমরা ফের বিধানসভায় পাঠাতে চলেছি। আমরা চাচ্ছি ওই রকম শ্রেণীর মানুষরা ক্যান্ডিডেট হলে আমাদের ক্ষেত্রে লড়াই করাটা সহজ হয়ে যাবে, কারণ লড়াইয়ের মতন হোক, মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের কাছে তেমন কোনো অর্থ নেই, তেমন কোনো অন্য কিছু জিনিস ব্যবহার করার মতন বা প্রশাসনও আমাদের সেভাবে সাথ দেবে না, কিন্তু জনগণ নিয়ে কীভাবে ওই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ভোটের নিরিখে তাদেরকে উৎখাত করতে হয় সেটা ভাঙড়ের মানুষই জানে ভালো রকম, এবং তার নেতৃত্বেই থাকবেন আমাদের বিধায়ক দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয়। এই যে আজকের নওশাদ সিদ্দিকী এলেন, প্রত্যেকটি গ্রামে যে ভিজিট করছে, এটা কি 26-এর প্রচার? না, আমরা 26-এর প্রচার তো অবশ্যই করব। আমাদের বুথ লেভেলে প্রতিনিয়ত আমাদের বুথের নেতৃত্বরা তারা বুথে মিটিং সেটিং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে তারা প্রতিনিয়ত ব্যস্ত আছে। বিধায়ক সাহেব আসছেন, চেয়ারম্যান সাহেব আসছেন, বিভিন্ন অঞ্চল জুড়ে যে সংগঠন আমাদের ছিল অনেকেই দেখা যাচ্ছে পদাধিকারী আছে তারা ঠিকঠাকভাবে কাজ করছেন না, বলে অনেকেই পদে নেই কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেগুলো ঠিক বসে আমাদের কর্মীদের মধ্যে ফের 26-এর লক্ষ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে নেতৃত্ব ঠিক করে দেওয়া হচ্ছে। আগামী লড়াইটা যেন অঞ্চল জুড়ে সুস্থভাবে লড়াই হয় সেই লক্ষ্যেই এই সমস্ত কর্মসূচি। মমতা ব্যানার্জি তার দলের লোকদেরকে বলছে যে খেলা হবে এবার 26-এ জোরদার খেলা হবে, ওই খেলা হবে বিভিন্ন যেরকম খেলা আপনারা দেখেছেন, কিন্তু আর ওই সমস্ত ভাওতাবাজি খেলা আর চলবে না, কারণ 2021-এর পর থেকে 2026 এই 4-5 বছরে এই রাজ্যে অনেক খেলা দেখেছে, কয়লা চুরি থেকে শুরু করে, গরু চুরি থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে, এবং যেভাবে দিনকার দিন নারী নির্যাতন, ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড ঘটেছে, সেই সমস্ত কর্মকাণ্ডের জবাব আগামী 26-এর বিধানসভায় সাধারণ মানুষ বুঝিয়ে দেবে কতটা খেলা হবে না হবে। যেই এলাকায় আমরা বসে আপনার কথা বলছি সেই এলাকায় একেবারে এক সময় দাপুটে নেতা ছিল আরাবুল ইসলাম, তার বাড়িতে তার সাথে কি খোঁজ খবর রাখছেন? খোঁজ খবর বলতে উনি অবশ্যই আমাদের এই পোলেরহাট অঞ্চলেরই তিনি একজন মানুষ, এবং তিনি জনপ্রিয়তা একসময় ভাঙড়ের লিডার ছিলেন, নেতৃত্ব ছিলেন। যে সময় উনি পঞ্চায়েত সমিতিতে আসতেন ব্লকে, আমিও জনপ্রতিনিধি আসতাম, সৌজন্য মতন দেখা সাক্ষাৎ কথাবার্তা হতো, তারপর থেকে কোনো রকমভাবে আমাদের সঙ্গে সম্পর্ক নেই। অবশ্যই আগামী দিন পার্টি আমাদের কাজ চলবে, কোনো ব্যক্তি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে আলাপচারিতা থাকবে, সেটা আলোচনার জায়গায় থাকবে। বিধানসভা ভোট থেকে আর লোকসভা ভোট পর্যন্ত ভাঙড়ে একাধিক রাজনৈতিক হিংসা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে একেবারে আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস দল থেকে বাদ দিলে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা, তারপরেও আমরা একেবারে সূত্র মারফত খবর পাচ্ছি ঠিক বিধানসভা ভোটের আগে আরাবুলকে নাকি আবার তৃণমূল কংগ্রেস দলে ফেরার আহ্বান জানাচ্ছেন ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লা। তারপরে আপনাদের লড়াই কি মানে সহজ হবে বলে মনে হচ্ছে? আপনারা জানেন 2021 সালে ভাঙড়ের নির্বাচনে আরাবুল ইসলাম ফুল মুডে তিনি ভাঙড়ের নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময়ও আমরা ভাঙড় জিতেছিলাম। 23-এর পঞ্চায়েত নির্বাচনে তিনিও ফুল মুডে নির্বাচন করিয়েছিলেন, এবং বিরোধীদের নমিনেশন কেন্দ্রে যে বাধা বিঘ্ন খুন খারামি সব কিছুই তানার হাত দিয়ে তার নেতৃত্বে তার সহমতে ঘটনা ঘটেছিল। তারপরেও কিন্তু 23-এও ভালো রেজাল্ট করেছে, এবং 21-এ তো আমরা ব্যাপক রেজাল্ট করেছিলাম, 24-এও আমাদের রেজাল্ট ভালো ছিল। অতএব আরাবুল ইসলাম আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, আরাবুল ইসলামকে আমরা কোনো কিছু মনে করিনি। যদি তাই মনে না করতাম 2021 সালে আরাবুল ইসলামের অঞ্চলসহ আরাবুল ইসলামের নিজস্ব বুথও আমরা জিতেছি, এবং ভাঙড় বিধানসভাও জিতেছিলাম, তাহলে আমরা আরাবুলকে নিয়ে এবং আরাবুল কেন কোনো নেতৃত্বকে নিয়ে ভাঙড়ে আমরা কোনো মাথাব্যথা শাসকের নেতাদের নিয়ে আমরা কোনো চিন্তাগ্রস্তর মধ্যে নেই। কিন্তু বিরোধীরা তো প্রশ্ন শুরু করে দিয়েছে যে বিধানসভা ভোটে আপনাদেরকে সহযোগিতা করেছে আরাবুল। যদি সহযোগিতা করতো তাহলে বিধানসভার পরে ওই আরাবুল ইসলামের নেতৃত্বে একাধিক ব্যক্তিদের ঘর ভাঙচুর, একাধিক ব্যক্তিদের আমাদের একাধিক পার্টি অফিস ভাঙচুর, একাধিক ব্যক্তিদের কেস কামারি, এবং নির্বাচনে লড়াই করার সময় 21-এ আমাদের ভোগালী 2 নম্বর অঞ্চলের একাধিক কর্মীদেরকে মারধর করা হয়েছিল, ভুমরো গ্রামে তাদেরকে মিথ্যা কেসে জেলেও ভরা হয়েছিল। আরাবুল ইসলাম কোনো অংশেই আইএসএফকে তিনি কোনো দিনের তলে আমাদের জানা মতে তিনি কোনো রকম সহযোগিতা করেনি, আর ওনার সহযোগিতায় আইএসএফ ভাঙড়ের দল করছে না। আইএসএফের নিজস্ব সংগঠন আছে, আইএসএফের সঙ্গে সাধারণ ভাঙড়ের মানুষ আছে, আইএসএফের একটা আদর্শ আছে, আইএসএফের অঞ্চলব্যাপী বিভিন্ন নেতা নেতৃত্ব কর্মী তৈরি হয়ে গিয়েছে। অতএব কোনো দলের শাসক দলের নেতাদের মদতে আইএসএফ চলবে এমনটা নয়। যদি 2-3টে বিধানসভায় দেখভাল করে তাকে কোর কমিটিতে রাখা, দেখলাম যে কোর কমিটি থেকে বিধায়ক শওকত মোল্লাকে সরিয়ে দেওয়া। আপনারা জানেন শওকত মোল্লা সাহেবের অনেক বড় দায়িত্ব, আমরা ওনাদের মুখতে শুনেছি অমুক বিধানসভার পর্যবেক্ষক, অমুক বিধানসভার অবজারভার, অমুক
জায়গায় স্টেডিং কমিটির চেয়ারম্যান ইত্যাদি নানান কিছু, সেটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। ওনাকে বলবো সংযত হয়ে কথাবার্তা বলুক, বিরোধীদেরকে যোগ্য সম্মান দেখ, বিরোধী প্রতিনিধিদেরকে নিয়ে এলাকা ডেভেলপমেন্ট করলে কি হবে, আগামী দিন দল ওনার সাথে না থাকলেও মানুষ ওনার সাথে থাকবে। দাদা, মিনমিনে চ্যানেলের মতো আমরা প্রশ্ন করি না, আমরা চোখে চোখ রেখে গোটা বাংলার মানুষকে দেখেছি সেই মহিউদ্দিন মোল্লা মায়ের কান্না। আজ অবশেষে মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে নওশাদ সিদ্দিকী আসলেন, কি বলবেন? আসলেন বলতে ও লোক তো প্রতিনিয়ত ওনার পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা যোগাযোগ রাখেন, তারপরে আমরাও কথাবার্তা বলি ওনার পরিবারের সঙ্গে, সুবিধা অসুবিধা পরিবারের পাশে থাকি। উনি দীর্ঘ 1 বছর হয়ে গিয়েছে উনি আসতে পারেননি, কিন্তু প্রতিটা উৎসবে ওনার পরিবারের থেকে খবর নেওয়া বা উৎসবের সামগ্রী কিনে দেওয়া বা এমনি আর্থিকভাবে সহযোগিতা উনি প্রতিনিয়ত করে থাকেন মহিউদ্দিনী পরিবারের। আজকে উনি ওনার পরিবারের সদস্য, মা বাবা, ভাই, অন্যান্য সদস্যদের সঙ্গে উনি গিয়ে কথা বলবেন, কিভাবে মহিউদ্দিনীর পরিবার আছে, তাদের পরিবারের বর্তমান পরিস্থিতি কী আছে, সব কিছুটা উনি দেখবেন। আমরা মহিউদ্দিনের যে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তিনি যে তার মূল্যবান জীবন দিয়ে আমাদের আইএসএফ দলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে পঞ্চায়েত নমিনেশনের সময় তিনি যে আমাদের থেকে চিরবিদায় নিয়েছিলেন, এটা আমাদের কাছে খুব দুঃখজনক ঘটনা। কারণ তিনি আমাদের দলের একনিষ্ঠ কর্মী, তিনি সদা সর্বদাই আমাদের আইএসএফের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে তাঁর জড়িত ছিলেন, তাঁর অবদান আছে। তাই আমরা আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি কথা দিয়েছিলেন এই ঘটনার পরেই যে মহিউদ্দিন আমার একটা ভাই, আমি যতদিন বেঁচে থাকবো বা আমার দল যতদিন থাকবে বা আমরা 2 ভাই যতদিন বেঁচে থাকবো মহিউদ্দিনের পরিবারের সাথে থাকবো, এবং তার একটা যে সন্তান আছে তার সন্তানের ভবিষ্যতের চিন্তা মাথায় রেখে লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কিছুটাই নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি তাঁর কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন। আজকে 1 বছর হয়ে গিয়েছে, তিনি ফের আসছেন ওনার বাড়িতে, উনি আসবেন, আগামীতেও ওনার পরিবারের সাথে থাকবেন, এবং 365 দিনেই আমরা নওশাদ সিদ্দিকী সহকর্মী হিসাবে মহিউদ্দিনের আমরাও একটা ভাই বলে আমরা মনে করি, আমরা তার মা বাবার সঙ্গে তার ভাইদের সঙ্গে আমাদের যোগাযোগ। এই যে সামনে রমজান মাস, আপনারা কি আজকের রমজান মাসে কিছু আর্থিক সহযোগিতা করবেন? সহযোগিতাটা আমরা কি করব বা কি করছি এটা আমরা মিডিয়ায় বলতে চাই না, কারণ আমরা মহিউদ্দিনের জীবনের মূল্য কিছু সাহায্য, কিছু অর্থ, কিছু জিনিসপত্র দিয়ে ওই মহিউদ্দিনের জাহানের বিনিময়ে কিছু তার পরিবারকে ভোলানো যাবে না। তাই আমরা কোনো কিছুটা মিডিয়ায় বলতে চাচ্ছি না তাকে কি দিচ্ছি বা কি দেবো বা আগামী দিন তার কী করবো। এটাই আপনাদের বলতে পারি, আমরা মহিউদ্দিনের পরিবারের সঙ্গে বেইমানি করব না, গাদ্দারি করব না। মহিউদ্দিনের পরিবারের সঙ্গে আমরা যতদিন আমরা বেঁচে থাকবো, দল থাকুক বা না থাকুক, আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে মহিউদ্দিনী পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। মহিউদ্দিনের মা কিন্তু ভিক্ষা চাইছে না, তিনি আপাতত যে অভিযোগটা করছেন দুবেলা